1950 সালের আজকের দিনে স্বাধীন ভারত গ্রহণ করেছিল তার সংবিধান, যাত্রা শুরু করেছিল প্রজাতন্ত্র হিসেবে। সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রীতি, শুভেচ্ছা ও অভিবাদন জানাই। এবার শুরু করছি খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। আমি মনোজ দাস। আবার নজরে উঠে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত 18 মাসে দেশের বিদেশের, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কূটনীতিক, রাজনীতিক সব ধরনের মানুষের নজর বারবার কেড়েছেন এই মানুষটি। ইদানিং গত মাস দুতিন বেশ খানিকটা ব্যাকফুটে আছেন তিনি। কথাবার্তা তার তেমন শোনা যাচ্ছে না, তবে খবর পাওয়া যাচ্ছে তিনি তার লাইন অফ অ্যাকশন পাল্টেছেন। আগে অনেক বেশি বলতেন, অনেকেই তাকে, আমিও তা বিভিন্ন আমার এর আগে বিভিন্ন এপিসোডে তাকে বলেছি যাত্রা দলের বিবেক। মাঝে মাঝে তিনি বিবেকের মতো গান গেয়ে যান, গান গাওয়ার পরে বিবেক যেমন আবার মঞ্চ থেকে বেরিয়ে গিয়ে ওই একটা জায়গায় গিয়ে বসে, গ্রিন রুমের এক সাইডে গিয়ে বসে বিড়ি খান কিংবা বিশ্রাম নেন, তিনিও তেমনই নেন, ঘুমিয়ে পড়েন। তো তিনি কথা বলতেন, এখন বলছেন না। এখন নাকি শোনা যাচ্ছে কথা বেশি বলছেন না, তবে নাকি কাজ করছেন ভেতরে ভেতরে। সেই করাটা কেমন তাই নিয়ে অনেকের আবার ভুরু কুঁচকে যাচ্ছে। ওয়াকারুজ্জামান মুখে যা বলেন, কাজে যে তার উল্টোটা করেন, এটা নতুন কথা নয়, সবাই জানেন। তবু ছোট্ট করে ইতিহাসটা একটু মনে করিয়ে দিই। 2024-এর 4 আগস্ট রাতে প্রধানমন্ত্রীকে যখন তিনি বলছেন ঢাকায় প্রবেশের সব পথ বন্ধ, আপনার চিন্তার কিছু নাই, তখন তিনি আবার সব ব্যারিকেড তুলে নিয়ে সেনাকে নির্দেশ দিয়ে ফেলেছেন যেন আন্দোলনকারীদের ঢাকা প্রবেশে বাধা দেয়া না হয়। পরদিন 5 আগস্ট সকালেও প্রধানমন্ত্রীকে তিনি বলছেন চিন্তার কিছু নাই আপনার, ভবিষ্যতে একদিন না একদিন ঠিক খুঁজে বার করা হবে। এই চিন্তার কিছু নাই কথাটির আড়ালে কোন প্ল্যান ছিল? বঙ্গবন্ধুর শেষ জীবিত 2 সন্তানকে হত্যা করার প্ল্যান ছিল কি না? সেটা যে হয়নি, করা যায়নি, তার কৃতিত্ব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নয়, তার কৃতিত্ব ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। শেখ হাসিনাকে রেস্কিউ করার পুরো প্ল্যান ওয়াকারুজ্জামানকে জানিয়ে উপেন্দ্র দ্বিবেদী, ভারতের জেনারেল দ্বিবেদী হুঁশিয়ারি দিয়েছিলেন, এই প্ল্যান মাফিক কাজ না করলে, অর্থাৎ শেখ হাসিনাকে নির্বিঘ্নে নিরাপদে ভারতে না পাঠালে ভারতের ফৌজ রেডি, এক মুহূর্ত দেরি করবে না ঝাঁপিয়ে পড়তে। ওয়াকারুজ্জামান সেদিন অন্যতা করার সাহস পাননি। তবু কি চিজ দেখুন, প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টার ছেড়ে বায়ুসেনার বিমানে উঠছেন, তখনও ভাজা মাছটি উল্টে খেতে জানেন না এমন মুখ চোখ করে ফোন করছেন প্রধানমন্ত্রীকে। আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না স্যার? আবার দেখুন, সেই 5 আগস্ট বিকালে সংবাদ সম্মেলনের কথাটা মনে করুন একবার। নিজেকে সর্বশক্তিমান আল্লাহর জায়গায় বসিয়ে নিয়েছেন, বসিয়ে ঘোষণা দিলেন, আপনাদের জানমালের দায়িত্ব আমি নিলাম। পরক্ষণে পাল্টি খেয়ে বললেন জামাতের আমির সহ অন্যান্য দলকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসার কথা, নতুন সরকার গড়ার কথা। নতুন সরকার যখন গঠিত হবে তখন পাবলিকের জানমালের দায়িত্ব নিজের ঘাড়ে নেয়ার কথা কেন বলতে গেলে হে? মেনে নিলাম শেখ হাসিনা দেশ ছেড়েছেন, ষড়যন্ত্র সফল, সেই আনন্দ চেপে না রাখতে পেরেই বলে ফেলেছেন, তাই না? কিন্তু বলেছেন যখন, তখন তো কথা রাখার জন্য কাজ করা উচিত ছিল।
তাই না? কিন্তু জেনারেল সাহেবের জন্মই তো কথা না রাখা, বড় বড় বুকনি মারা, অথচ কাজের বেলা লবডঙ্কা আর বিশ্বাসঘাতকতার লগ্নে জন্ম। তাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী, কিন্তু মবের রাজত্বে দেশের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। ওয়াকারুজ্জামানের মুখে কুলুপ। যদিও গোপালগঞ্জের ছাত্র নেতাদের বাঁচাতে সেনাবাহিনীর সেই তৎপরতা, গুলিবর্ষণ, নির্বিচারে মানুষ খুন করাতে তার জুড়ি কিন্তু নেই। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ওয়াকারুজ্জামান খুব ভালো করেই বুঝে গেছিলেন যে পাবলিকের কাছে দেশপ্রেমিক বাহিনীর নাক কাটা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের শাসনকালের দৌলতে। তাই ইমেজ ধরে রাখতে কিছু বাতেলা দিতে হবে। সুতরাং শুরু হলো বাতেলা দেওয়ার পালা। ওই যে বললাম, যাত্রা দলের বিবেকের মতো, এটা ঠিক নয়, সেটা ঠিক নয়, আমাদের পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। তাতে কাদা ছোড়াছুড়ি যে বন্ধ হলো তা নয়। জেনারেল সাহেব ভেবে নিলেন বন্ধ হোক না হোক, বলাটা তার কাজ, সেটা তিনি করেছেন। আর কি করবেন? অতএব ঘুমাও, এবার ঘুমিয়ে পড়ো। পরে কয়েক মাস ধরে চললো তার এই ঘুমিয়ে থাকা, আর মাঝে মাঝে ঘুম ভেঙে যাওয়ার পর কিছু কিছু আলাপ। সেই সব আলাপকে প্রধান উপদেষ্টা, কি আলাপ আপনাদেরও তো মনে আছে, ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য তার সব মিটিং টিটিং ইত্যাদি। মানে তিনি সেনাবাহিনীর প্রধান নন, রাজনৈতিক নেতা হয়ে গেছেন। তো তার সেই সব আলাপকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ও হ্যাঁ, আরো একটা বড় আলাপ ছিল তার, চট্টগ্রামকে তুলে দেওয়া যাবে না আমেরিকার হাতে, তারপরে বন্দর দেয়া যাবে না, ওই যে হিউম্যান করিডর দেয়া যাবে না, এই সব কিন্তু সবই দেয়া হয়ে গেছে। তারপরেও তিনি স্পিকটি নট, একেবারে চুপ। কারণ সেই তার দাবিগুলোকে প্রধান মানে আলাপকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রলাপ হিসেবে বিবেচনা করে আস্থা করে ফেলে দিয়েছেন। জেনারেল ওয়াকার কি গর্জে উঠেছেন? একদমই নয়। তিনি কোনো প্রাণঘাতী মিসাইল বা রকেট যে নন, তিনি যে বাচ্চার হাতের সস্তা খেলনা হাওয়াই রকেট, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। আগুন দিলে ফুস করে জ্বলে ওঠে, একটু হুস করে খানিক ওপরে ওঠে, তারপর ধুস করে আবার নেমে যায়, নিভে যায়। গত ৩-৪ মাসে ওয়াকারুজ্জামানের বারুদ খতম। এখন ইউনূসের পদসেবা ছাড়া গতি নেই। এই পদসেবা এতটাই নির্লজ্জ যে তিতিবিরক্ত ভারত পর্যন্ত ওয়াকারের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় বেগম জিয়ার জানাজায় গিয়ে দেখা পর্যন্ত করেননি ওয়াকারের সঙ্গে। ওয়াকার সাহেব নিকম্মা বটে, ভীতু গোছের মানুষ বটে, তবে নিজের ভালো বোঝেন খুব ভালো। তাই জামাতের ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও বাল্যবন্ধু জয়কে ধরে তার বাড়িতে হত্যে দিয়ে পড়ে শেখ হাসিনার বিশ্বাস অর্জন করতে পেরেছিলেন এবং বেশ কয়েকজনকে টপকে সেনাপ্রধান হতে পেরেছিলেন। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ গোয়েন্দারা কিন্তু শেখ হাসিনাকে নিষেধ করেছিল যে একে যেন দেবেন না। ভারতের গোয়েন্দারাও শেখ হাসিনাকে বলেছিল, কিন্তু শেখ হাসিনা একে আত্মীয়, তার উপরে ছেলের বন্ধু, তারপর ওই যে যাকে বললাম না তেল দেয়া, সেই ব্যাপারেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব জবরদস্ত। ফলে তিনি সেনাপ্রধান হয়ে গেলেন। তারপর কি হলো? 2 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর পতন ঘটিয়ে বিশ্বাসের প্রতিদান দিলেন। এর একটাই অর্থ, তা হলো নিজের ভালোটা ভালো বোঝেন জেনারেল। আর এর নবতম নিদর্শন হলো যে রাজনীতির ঘরের লোক তিনি সেই ছেলেবেলা থেকে গত 18 মাস যে রাজনীতির সঙ্গে আঠার মতো জড়িয়েছিলেন তিনি, সেই রাজনীতির বিরুদ্ধে নাকি হঠাৎ চলে গেছেন। এই নিয়ে জোর খবর বাংলাদেশে।
খবর দুটো দুটো খবরের কথা অন্তত বলি। দুটো ব্যাপারে এর নাকি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক, জামাতের প্ল্যান অনুযায়ী যে রদবদল হতে যাচ্ছিল সেনাবাহিনীতে, সেই প্রক্রিয়ায় ব্রেক কষে দিয়েছেন ওয়াকারুজ্জামান। গত 18 মাসে এই একটা মাত্র গুরুত্বপূর্ণ কাজ করলেন জেনারেল জামান। একটু পরিষ্কার করে বলা যাক বিষয়টা। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ রদবদল হওয়ার কথা ছিল জানুয়ারি 2026-এর এই শেষে। এখনো চলছে সময়টা, কিন্তু আপাতত আটকে গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটি আটকে দিয়েছেন, এই রদবদল। এই ঘটনাটি সাধারণ নির্বাচনী বিবেচনার চেয়ে অনেক গভীর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো চিফ অফ জেনারেল স্টাফ, যা সেনাবাহিনীর অপারেশনাল নেতৃত্ব পরিচালনা করে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এই পদে অবস্থান করছিলেন এবং জানুয়ারি 21, 2026-এ অবসর গ্রহণের জন্য প্রস্তুতিমূলক ছুটিতে চলে গেছেন তিনি। তার স্থল অভিষিক্ত হতে নির্ধারিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এই পদে আছেন। সিজিএস পদটি ওই যে জেনারেল শামীম যে পদে আছেন, মানে তিনি রিটায়ার করার মুখে, তো তিনি তো ছুটিতে গেছেন বললাম, এবং তার জায়গায় যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও, এই পিএসও হচ্ছেন এস.এম. কামরুল হাসান। তিনি এই সিজিএস পদে আসার কথা ছিল। সিজিএস পদটি সেনাবাহিনীর বাজেট, সামরিক কৌশল এবং অপারেশনাল পরিকল্পনার মূল নিয়ন্ত্রক। এই পদটি সেনাবাহিনীর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্যতম কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এখন এরপরে হচ্ছে প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ। এই পিএসওর পদটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অফিসের অধীনে কাজ করে এবং সামরিক বেসামরিক সম্পর্কের সেতু বন্ধন করে। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান যখন সিজিএসে পদোন্নত হতেন, তখন এই পদে আসার প্রস্তাব ছিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের, যিনি চতুর্থ পদমর্যাদার সামরিক অফিসার হিসেবে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছেন। কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি লজিস্টিক্স এবং সরবরাহ চেন পরিচালনার দায়িত্বে এই পদটি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের থেকে এটা লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানের কাছে হস্তান্তরিত হওয়ার প্রস্তাব ছিল। লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান তখন সেনা প্রশিক্ষণ ও মতবাদ কমান্ড, যেটা 8 ডক, তার জেনারেল অফিসার কমান্ডারের দায়িত্বে। জাতীয় প্রতিরক্ষা কলেজ এছাড়া এনডিসি, তার যে কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, যিনি সেনাপ্রধানের পরে সব থেকে বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র মোস্ট অফিসার, তিনি এনডিসির কমান্ড্যান্ট পদে ছিলেন। তিনি জানুয়ারি 2027 পর্যন্ত পদে থাকার নির্ধারিত সেবাকাল পূর্ণ করার আগেই অবসরে তাকে পাঠাবার চেষ্টা চলছিল। এছাড়া পদাতিক বিভাগের জেনারেল অফিসার কমান্ডারদের প্রস্তাবিত রদবদলে অন্তত 4টি পদাতিক বিভাগের কমান্ডারদের স্থানান্তর বা ট্রান্সফার জড়িত ছিল। যেমন 9ম পদাতিক বিভাগ সাভার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পদাতিক বিভাগ, মেজর জেনারেল সারোয়ার ফরিদ এই পদে
তার আসার কথা ছিল। তিনি আগে ছিলেন, ফরিদ আগে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের পরিচালক জেনারেল। এছাড়া একাদশ পদাতিক বিভাগের বগুড়ার মেজর জেনারেল নাজিম উদ্দিন দাওলার জন্য একটা নিয়োগ ছিল এবং বগুড়া এলাকার কমান্ডার হিসেবে তারও পদোন্নতি প্রস্তাবিত ছিল। এছাড়া 24তম পদাতিক বিভাগ, সেখানে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে পদোন্নত করার প্রস্তাব ছিল। এই সমস্ত রদবদল পাকিস্তানের আইএসআই ও জামাতের পরিকল্পনা অনুযায়ী তৈরি ছিল লিস্ট, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে আটকে গেল। রদবদল স্থগিত যে হয়ে গেল, এর কারণটা কি, প্রেক্ষাপটটা কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রদবদলটি সাধারণ নির্বাচনী বিবেচনায় স্থগিত হয়নি, বরং সেনাপ্রধান যদিও সেই কথাটাই বলছেন যে নির্বাচনের আগে এই ধরনের এটা করা উচিত নয়, কারণ তাতে অন্যরকম বার্তা যায়, সুতরাং এটা বন্ধ রাখা হোক, এতে তিনি এটা আটকে দিয়েছেন। কিন্তু আসল কারণ হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা আটকে দিয়েছেন কারণ তিনি এটিকে একটি নরম অভ্যুত্থান বা সফট কু হিসেবে চিহ্নিত করেছেন। এই কুয়ের মধ্যে কারা জড়িত? বিভিন্ন সামরিক অফিসারদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি আমেরিকার সিআইএ এবং আইএসআই এর সাথে মিলেমিশে এই রদবদলের যে ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সিজিএস এবং লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমানকে পিএসও পদে রাখার পরিকল্পনা করেছিলেন, যা সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ শক্তিশালী করত। অর্থাৎ সামরিক বাহিনীর ক্ষমতা হস্তান্তর হয়ে যেত বেসামরিক সরকারের হাতে। খলিলুর রহমান জামাতি ইসলামের সাথে সংযোগ স্থাপন করেছেন। অনেকেই বলছেন যে তিনি নাকি বিএনপির সাথেও একটা সমঝোতায় এসছেন, এটা যদিও সত্যি নয় বলেই আমার মনে হয়। এবং ফেব্রুয়ারি 12 নির্বাচনে একটি সম্ভাব্য ভবিষ্যৎ সরকারে তিনি যাতে এনএসি হিসেবে তার অবস্থান সুরক্ষিত রাখতে পারেন তারও চেষ্টা করেছেন, সেই চেষ্টাই এগুলো করেছেন। কিন্তু এত সাধারণ কারণ তিনি নন, তিনি তো মূলত আমেরিকার মানুষ। লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান, যিনি জামাতে ইসলামীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি পিএসও থেকে পরবর্তীকালে সেনাপ্রধানের পদে উন্নীত হওয়ার মুখে ছিলেন পরিকল্পনা মাফিক। এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি 2027 জুন পর্যন্ত পদে থাকার কথা যার, তিনি নিজের ভবিষ্যৎটা আক্রান্ত দেখতে পেয়েছেন এবং সেনাবাহিনীর স্বাধীনতা বজায় রাখার কারণ দেখিয়ে ও লেট এ নিউ গভর্নমেন্ট কাম অ্যান্ড টেক দ্য ডিসিশন, এই কথা বলে এই রদবদল তিনি প্রতিরোধ করেছেন। রদবদলের ব্যর্থতার কি ফলাফলটা, সেটাও দেখার মতো। জানুয়ারি 21-22 এই কয়েকদিন আগেই লেফটেন্যান্ট জেনারেল শামীম এলপিআরে প্রবেশ করার সময় সেনাপ্রধান এই পদক্ষেপটি দ্রুত আটকে দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল শামীম সেনা দপ্তরে একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান পেয়েছিলেন, তবে পদোন্নতির ব্যবস্থা এখন অপূর্ণ রয়ে গেছেন। অবসরকালীন অবস্থায় অফিসাররা পুরো আর্থিক সুবিধা পান, কিন্তু কোনো আনুষ্ঠানিক দায়িত্ব রাখেন না। এই রদবদলের পরিকল্পনা সামরিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ভারসাম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করেছে। এই যে 5ই আগস্টের যে ঘটনা, সেটাও সেনাবাহিনী মূলত ছিল তার পেছনে। এই ধরনের, তারপরেও যদি এই ধরনের সিদ্ধান্তগুলো, সেগুলো অনেক বড় কৌশলগত এবং রাজনৈতিক প্রভাব রেখে দেয়। তাহলে শেষ বিচারে কি দাঁড়ায়?
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে নির্ধারিত রদবদলে সিজিএস, পিএসও, কিউএমজি সহ মূল পদগুলো জড়িত ছিল, যা একযোগে 3 থেকে 4 জন লেফটেন্যান্ট জেনারেলকে প্রভাবিত করত। এই রদবদলটি সাধারণ প্রশাসনিক ব্যবস্থার চেয়ে বেশি একটা রাজনৈতিক কৌশল ছিল, যা সেনাপ্রধান হস্তক্ষেপ করে ব্যর্থ করে দিলেন। আগেই বলেছি, এটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খুবই বিরল ঘটনা। ওয়াকারুজ্জামান এই প্রথম ভেস্তে দিলেন আইএসআই জামাত ইউনূসের বড়সড় পরিকল্পনা। আরও একটা কাজ করেছেন ওয়াকারুজ্জামান, সেটা এরকম: জামাতের পরিকল্পনা ছিল ভোট কেন্দ্র লুটপাট করে গায়ের জোরে নির্বাচনকে সপক্ষে নিয়ে আসা, গণভোটে হ্যাঁ ভোট পেয়ে জিতে সংবিধানকে গুরুত্বহীন করে দেশটাকে আফগানিস্তান করে তোলা, সংসদ ভোটে জিতে ক্ষমতা কুক্ষিগত করা। এর জন্য দরকার ছিল কি? জামাতের প্ল্যান ছিল সেনাবাহিনীকে ভোট কেন্দ্র থেকে দূরে সরিয়ে রাখা। এখানেও বাদ সেধেছেন ওয়াকারুজ্জামান। সরকার এবং জামাতের নিষেধ সত্ত্বেও সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত বুথ থাকবে সেনার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। এই সিদ্ধান্তেও জামাত রুষ্ট। এখন প্রশ্ন, জেনারেল জামানের হলোটা কি? তিনি কি আবার ডিগবাজি খেতে চলেছেন, নাকি এটাও তার আর একটা ছলনা, যেরকম ছলনাতে তিনি রীতিমতো সিদ্ধহস্ত? কূটনীতির বিশ্লেষকরাও ঠিক বুঝতে পারছেন না যে ওয়াকারের মনে কি আছে। একদলের বক্তব্য, ওয়াকারুজ্জামান বুঝেছেন সব দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে বাংলাদেশে চরম কোনো ব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। আর দেরি না করে তাই ওয়াকারুজ্জামান ভেবেছেন তাকেও একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ভারতকে ছাড়া বাংলাদেশের বাঁচা যে সম্ভব নয়, পাকিস্তান কিংবা আমেরিকা কেউই যে বাংলাদেশকে বাঁচাতে পারবে না, সেটা ভালোই জানেন জেনারেল। গত 1.5 বছর একাধিকবার বলেছেন সে কথা, তবু নিজের আখের গোছাতে একই সঙ্গে ইউনূস এবং ইউনূসের জামাতের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। কিন্তু এখন দেখছেন আর সেভাবে চলা সম্ভব নয়। দু নৌকোয় পা রেখে আর চলা সম্ভব নয়। ভোটে জামাত জিতলে তার চেয়েও ওবিডিয়েন্ট সার্ভেন্ট, ওয়াকারুজ্জামানের চেয়ে ওবিডিয়েন্ট সার্ভেন্ট মজুদ আছে জামাতের কাছে। সুতরাং ভোট হয়ে গেলে ওয়াকারুজ্জামানের বিদায় নিশ্চিত, এটা বুঝেছেন ওয়াকারুজ্জামান। সুতরাং চেঞ্জ দ্য লাইন। আবার এমনও হতে পারে যে সেনার তত্ত্বাবধানে থাকা ভোট কেন্দ্রে ইউনূস বা জামাতের পক্ষে থাকবে ছাপ্পা ভোটের ব্যাপক ব্যবস্থা। আর হয়তো সেই ব্যবস্থাটাই করেছেন ওয়াকারুজ্জামান। তার জন্য আগে একটু অন্যদিকের খেলা খেলছেন, ছলনার খেলা, যাতে জামাতের বিজয় অনিবার্য হয়। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু মনে রাখবেন, কোনো কিছুই অসম্ভব নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে এবং ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে। গত 17 মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আর সরকারের মিত্রদের মব সন্ত্রাসের কারণে জনমনে যে আশঙ্কা, সেটি কি এবার সরকারই প্রথম প্রকাশ করলো? এমন প্রশ্ন উঠছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিকে কেন্দ্র করে। বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 23শে জানুয়ারি ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচারিত হয়, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন। ওই ভাষণে শেখ হাসিনা 5টি দফার কথা বলেন। ভারতে বসে প্রকাশ্য একটি অনুষ্ঠানে শেখ হাসিনার এমন অডিও ভাষণ প্রচারে বাংলাদেশের সরকার বিস্মিত ও হতবাক বলে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বসে শেখ হাসিনার এই অডিও বার্তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেখছে উস্কানিমূলক ও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির শেষ দিকে বলা হয়েছে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, সরকার কি ধরেই নিচ্ছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? আবার যদি হয়ও, তাহলে আগে থেকে কিভাবে সরকার ধরে নিচ্ছে এটি আওয়ামী লীগই করবে?
যেখানে থানা পুলিশের লুণ্ঠিত 1350 অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি। দিনে দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করছে সন্ত্রাসীরা। সেখানে সরকার ঘটনা ঘটার আগেই কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির উপর দায় চাপিয়ে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানাতে লাইসেন্স দিয়ে দিচ্ছে না তো এমন আশঙ্কা করছেন অনেকেই। নাকি সরকার আগে থেকেই নিজের দুর্বলতা ঢাকতে সেলফ ডিফেন্স নিয়ে নিচ্ছে। 2 দফা ডেভিল হান্ট সহ নানা ধরনের অভিযান চালিয়েও সরকার কেন আতঙ্কে ভুগছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতের দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম প্রকাশ্যে মুখ খুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন গত 23শে জানুয়ারি। শুক্রবার প্রাক রেকর্ডেড অডিও বার্তায় তিনি বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। তার অভিযোগ, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে সম্পূর্ণ ব্যর্থ। বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, তবে সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ঠিক এই প্রেক্ষিতেই দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তার অডিও বার্তা শোনানো হয়। ভাষণে শেখ হাসিনা 5 দফা দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে প্রথমত ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার, দ্বিতীয়ত অবিলম্বে হিংসা ও নৈরাজ্য বন্ধ করতে হবে, 3 নম্বরে বলা হয়েছে নারী, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তার লোহার মতো নিশ্চয়তা দিতে হবে, 4এ বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা ও সাংবাদিকদের নিপীড়ন বন্ধ করতে হবে এবং সবশেষ বলা হয়েছে জাতিসংঘের অধীনে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ভাষণের মাধ্যমে নির্বাচনের আগে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করলেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই অডিও বার্তা নিয়ে যতটা না বিশ্লেষণ চলছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে শেখ হাসিনা এই প্রথমবারের কোনো অনুষ্ঠানে রেকর্ডেড হলেও বার্তা দিয়েছেন। এতদিন পর্যন্ত অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি অডিও বার্তা দিতেন, কিন্তু বিদেশি অনেক সাংবাদিকদের সামনে শেখ হাসিনার এই বার্তা একেবারেই নতুন এবং এর মাধ্যমে আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে দিল্লি সক্রিয় রাজনীতি করার অনুমতি দিচ্ছে কিনা। 25শে জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23শে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনে করছে এর মাধ্যমে শেখ হাসিনা তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। বাংলাদেশ সরকার অভিযোগ, শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের ডাক এবং তার কর্মীদের হিংসায় প্ররোচনা দিয়েছেন। ভারতে বসে শেখ হাসিনার এই জাতীয় মন্তব্যে বাংলাদেশ সরকার বিস্মিত এবং বেদনাহত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। দর্শক, এর আগে বাংলাদেশ সরকার বেশ কয়েকবার শেখ হাসিনা যে তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন তার প্রতিবাদ জানিয়েছে। আবার ভারত বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে 2 দফা অনুরোধ জানিয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে বলেছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনো কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। বাংলাদেশ মনে করে এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো দাবি করেছে, ভারতের রাজনীতিতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং শেখ হাসিনাকে প্রকাশ্যে তার বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী, যার মধ্যে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ নীতিমালা এবং বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সুস্পষ্ট অবমাননা। বাংলাদেশের আশঙ্কা, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থার পারস্পরিক উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পৃক্ততা, গঠন এবং লালন পালনের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তবে বিবৃতির শেষ অংশটি বেশ উল্লেখযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতৃত্বের নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকারকে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, ইতিহাসরা নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়া সরকার কেন মনে করছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? তার চেয়ে বড় কথা, যদি সহিংসতা হয়ও তাহলে সেটি তদন্তের আগে সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? 2024 সালের 5ই আগস্টের পর থানা, পুলিশ ও এসএসএফ এর লুট হওয়া অস্ত্রগুলো সরকার পুরোপুরি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। গত 21শে জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট 3619টি অস্ত্র লুট হয়েছিল। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত 2259টি উদ্ধার হয়েছে। তার মতে গত 17 মাসে সরকার লুট হওয়া অস্ত্রের মধ্যে 62.4% উদ্ধার করতে পেরেছে। 2 দফা পুরস্কার ঘোষণা করেও সরকার এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে পারেনি। দর্শক, নানা মহল থেকে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সরকারকে বারবার তাগাদা দেওয়া হয়েছিল। আবার জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত আসামি ও জঙ্গিরা এখনো রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। পর্যবেক্ষকরা মনে করেন সরকার এই দুটি ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আবার সীমান্ত দিয়ে যে অস্ত্র আসছে তা নিয়ে গণমাধ্যমে বেশ কয়েকটি রিপোর্ট হলেও সরকার বিষয়গুলো আমলেই নিচ্ছে না। এমন ব্যর্থতার মধ্যে সরকার আগাম সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগকে দিয়ে কি নির্ভর হতে চাইছে? আবার চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলা, ওসমান হাদি হত্যাকাণ্ড সহ গত কয়েক মাসে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার বেশিরভাগের হোতাদের সরকার ধরতেই পারেনি, অথচ সরকার লোক দেখানো 2 দফা টেবিল হ্যান্ড সহ বহু অভিযান চালিয়েছে। অবশ্য সেসব অভিযানে সন্ত্রাসীদের ধরার চেয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরার ক্ষেত্রে সরকার আগ্রহ বেশি ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সরকার স্পষ্টভাবে বলেছে, নির্বাচনের আগে এবং ভোটের দিন যদি কোনো সহিংসতা হয় তাহলে সরকার আওয়ামী লীগের উপরে দোষ দিবে। কিন্তু যদি জেল পলাতক সন্ত্রাসী কিংবা আওয়ামী লীগ নয় এমন কোনো পক্ষ যারা নির্বাচন চাইবে না কিংবা সহিংসতা করতে চাইবে, তারা কি সহিংস কর্মকাণ্ড চালাতে পারে না? বিশেষজ্ঞরা মনে করছেন সরকার এই বিবৃতি সন্ত্রাসীদের জন্য এক ধরনের অভয়ারণ্য তৈরি করে দিবে। এমনকি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো বিরোধকেও কি আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে সরকার চালিয়ে দিতে চাইছে? প্রশ্ন উঠেছে, সরকার শেখ হাসিনার বক্তব্যে যতটা বিস্মিত ও হতবাক বলে মন্তব্য করেছে, গত 17 মাসে সরকারকে ততটাই নিষ্ক্রিয় দেখা গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিজেদের মিত্রদের মব সন্ত্রাস নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে ঐতিহাসিক নিয়ন্ত্রিত নির্বাচনে নিজের মিত্রদের বিরোধের আশঙ্কাকে সরকার আগাম ডিফেন্স নিয়ে নিল। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।